নমস্কার, সকলকে সুপ্রভাত জানিয়ে আমি তিথি শুরু করছি এডুকেশন অনলাইনের আজকের পর্ব। আজকের এডুকেশন অনলাইনের পর্ব যে পড়াশুনো আমরা করব তা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12-এর পড়ুয়াদের জন্য। তাই সকলকে স্বাগত জানাবো এবং ক্লাস 12-এর পড়ুয়া যারা রয়েছে, যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে সাবজেক্ট হিসেবে, তাদেরকেও স্বাগত জানাবো, কারণ আজকের ক্লাসটা আমরা করব এবং হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই উমা এসে গিয়েছেন এবং মণ্ডপে মণ্ডপে পূজিতা হবেন। চিন্ময়ী থেকে মৃন্ময়ী রূপে মা পূজিতা হবেন এবং সে জায়গায় দাঁড়িয়ে এটা স্বাভাবিক যে সকলের মধ্যে উন্মাদনা থাকবে, আনন্দ থাকবে। পরিস্থিতি যেমনই হোক, আমরা একটু একটু করে পুজোর আনন্দে মেতে উঠবো, স্বাভাবিক জীবনযাপনে ফেরার আপ্রাণ চেষ্টা করছি আমরা। কিন্তু এই সব কিছুকে সঙ্গে নিয়ে পড়াশুনোর দিকটাও আমাদেরকে বিশেষ নজর দিতে হবে, কারণ ভবিষ্যৎ গড়ার কাজটা যেন কোনোভাবেই থমকে না যায়, সেই দিকটাই আমাদের নজর দিতে হবে। তাই এডুকেশন অনলাইনের রোজকার ক্লাস এবং সেই সময়সূচি মেনেই আজও সেই ক্লাসে আমরা রয়েছি। তোমাদের সকলকে স্বাগত জানাবো। কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়বো ক্লাস 12-এর। স্যারের সঙ্গে পরিচয় করে নিই। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক দেবাংশু মল্লিক, সোদপুর নবোদয় ইনস্টিটিউট। স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো এবং শুরুতেই স্যারের কাছে যাবো। স্যার, আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ঠিক কোন অধ্যায়ে আমরা থাকছি, পড়ুয়ারা কি পড়বে? একেবারে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে অলরেডি এটা যারা ওই পাশে রেগুলার ক্লাস করে এসছো, এটা আমার থার্ড ক্লাস তোমাদের ক্লাস 12-এ। অলরেডি আমাদের একটা নেটওয়ার্ক পোর্শন ছিল, সেটা শেষ করে এসেছি। আজকে একটা নতুন টাইপের কাজ নিয়ে করবো। এই আমরা যে শুনতে পাই না তথ্য প্রযুক্তি, এবার এই তথ্য প্রযুক্তিটা কি অ্যাকচুয়ালি, ডেটা কি, তথ্য কি, তাই নিয়ে আজকের ক্লাসটা। বেশ, তাহলে সেক্ষেত্রে অনুষ্ঠান শুরু করব। স্যার আলোচনা করবেন, পড়াবেন, সবই ঠিক আছে। তোমাদের দুটো বিষয় জানিয়ে রাখি। একটা হলো সমস্যা হলে তোমরা অবশ্যই ফোন করতে পারো। দেখো, রেড স্টিপে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। তবে ফোন করার সময় একটা বিষয় মাথায় রাখবে, তোমরা টেলিভিশন সেটে, অর্থাৎ যেখানে অনুষ্ঠানটা দেখছো সেই সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলবে। কারণ রোজ বহু স্টুডেন্ট ফোন করে যাদের সাথে আমরা কথা বলতে পারি না, শুধুমাত্র একটাই কারণে, যাতে তাদের টেলিভিশন সেটের ভলিউমটা মিউট থাকে না। তাই এই রিকোয়েস্টটা করে আমরা ক্লাসে যাবো। স্যার, তাহলে একটু একটু করে আমরা ক্লাসের দিকে এগোই। ওকে, তো তোমরা যারা ক্লাসের ওপারে আসো, প্রত্যেকটা ক্লাস নেওয়ার সময় একটা কথা বলেছিলাম যে কোভিড সিনারিওটা এসছে, খুবই বাজে একটা যে সময়, কিন্তু তার ভেতরেও কিন্তু একটা ভালো জিনিস আছে। তোমরা নিজেদেরকে রেডি করে নাও, অনলাইন কোর্সেসে কিংবা অনলাইন ক্লাস করাতে হ্যাবিচুয়েটেড হয়ে নাও। আর প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে একটা খাতা আর পেন সঙ্গে রাখো, কারণ কি ক্লাস নিতে নিতে আমি কিছু নোটসের কথা বলি, কিছু কিওয়ার্ডসের কথা বলি। সেই কিওয়ার্ডসগুলো যদি লেখা থাকে তাহলে কিন্তু ক্লাসগুলোকে ফলো করতে খুব সুবিধা হয়। ওকে, তো আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা শুরু করব তার নাম হচ্ছে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, শর্টে ডিবিএমএস। জিনিসটা কি একটুখানি বোঝা যাক। ডেটাবেস কথাটা, ডেটা কথাটার মানে জানি আমরা তথ্য, ডেটাবেস আচ্ছা আমরা পরে দেখছি ডেটাবেসের মানেটা কি, অবভিয়াসলি ক্লাসের ভেতর আমরা বার করে নেব। ম্যানেজমেন্ট মানে জানো কেমন করে ম্যানেজ করা হয়, আর সিস্টেম মানে তো যে কোনো একটা সিস্টেম যেটা দিয়ে তোমরা ডেটাকে ম্যানেজ করতে পারো। তো ডিবিএমএস শুরু করার আগে একটা সিম্পলভাবে ডিবিএমএস কনসেপ্টটা একটুখানি শিখি। আগে আমি বারবার করে যখন এই কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস নিই, আমি একটা জিনিস বলেছি, অবভিয়াসলি ফোকাস এবং প্র্যাকটিসটা দরকার আছে, কিন্তু তার সঙ্গে একটা জিনিস খুব মারাত্মক দরকার, বুঝে প্র্যাকটিস করা। কম্পিউটার অ্যাপ্লিকেশন এমন একটা জায়গা যেখানে তুমি মুখস্থ করে বেশি দূরে এগোতে পারবে না, কিন্তু তুমি যদি বুঝে যাও কনসেপ্টটা কি। তো আজকে তোমাদের এই ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা সিস্টেম কী জিনিস সেটা একটুখানি বোঝানোর চেষ্টা করব। তো সবার আগে কম্পিউটার অ্যাপ্লিকেশন করছো ভুলে যাও, কম্পিউটার সায়েন্স পড়ছো বা কম্পিউটার পড়াশোনা করছো এটাই ভুলে গিয়ে একটা খুব জেনারেল আমি কোশ্চেন করতে চাই। তোমরা জানো শপিং কাউন্টার কাকে বলে এবং কেমনভাবে কাজ করে? তো শপিং কাউন্টার কি জিনিস সেটা জানার জন্য একটুখানি দেখি শপিং কাউন্টার কোথায় দেখা যায়। তোমরা বলবে যে বিভিন্ন শপিং মলে দেখা যায়। কিভাবে আমরা শপিং মলে শপিং করি? আমরা শপিং মলে ঢুকছি, তারপর আমরা একটা বাস্কেট নিই, তারপর আমরা শপিং মলে যে বিভিন্ন প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো থেকে আমার যে জিনিসগুলো দরকার সেগুলো একটা বাস্কেটে রাখি, আমরা কাউন্টারে যাই, কাউন্টার আমাদের বিল করে দেয় এবং আমরা জিনিসগুলো পারচেস করে চলে আসি। তো সেখানে আমরা দেখতে পাই হচ্ছে শপিং কাউন্টারটাকে। তো আজকের আমাদের কাজটা হচ্ছে শপিং কাউন্টারটাকে নিয়ে। ওকে, তো সুপার মার্কেটে একটা এই যে পুরো ব্যাপারটা হচ্ছে, একটা সুপার মার্কেটকে যদি দেখি ছবিটাই দেখতে পাচ্ছ, হাজার হাজার আইটেম থাকে। এর মধ্যে আমি কিছু আইটেম কিন্তু আমাদের বাস্কেটে নিই এবং তারপরে আমরা শপিং কাউন্টারে যাই, সিম্পল। কিন্তু এবার যেটা বিল তৈরি হয় সেটা কিন্তু এতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়। অনেকে বলবে যে স্যার এই বিভিন্ন টাইপের যে জিনিসপত্র কিনেছি তার পেছনে না এমআরপি বা দাম লেখা থাকে, সেই দাম অনুযায়ী যদি আমি যোগ করি আমি বিল পেয়ে যাব, কিন্তু তা কিন্তু হয় না।
ভালো করে ভেবে দেখো, বিভিন্ন শপিং মার্কেটে কোনোটায় হয়তো 10% ডিসকাউন্ট, কোনোটায় 20% ডিসকাউন্ট, এছাড়া বিভিন্ন অফার কাজ করে। কোনোটায় হয়তো প্রথমটা কিনলে সেকেন্ডটায় 60% ডিসকাউন্ট, বা দুটো কিনলে 3 নম্বরটা ফ্রি ইত্যাদি। তো খুব কমপ্লেক্সভাবে কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালি তোমাদের যে বিলটা আসে সেই বিলটা তৈরি হয়, কম্পেনসেট করে, ডিসকাউন্ট দিয়ে ইত্যাদি ইত্যাদি। তো এই কাউন্টারে থাকা যে মহিলাটি আছে সে কি জানতে পারে যে পুরো কোনটার দাম কি, কোনটায় কি ডিসকাউন্ট আছে ইত্যাদি ইত্যাদি? তাহলে নিশ্চয়ই কোনো সিস্টেম আছে যেই সিস্টেমটা এই পুরো জিনিসটাকে মনিটর করে ফাইনালি তোমাদের বিলটাকে দিয়ে দেয়। আজকে হচ্ছে সেই সিস্টেমটা সম্পর্কে আমরা পড়াশোনা করব, অর্থাৎ ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো ডিবিএমএস বলতে গেলে শুধু কিন্তু শপিং কাউন্টারই থাকে না। আরেকটা এক্সাম্পল নিই, ইউটিউব আমরা বহু ক্ষেত্রে ব্যবহার করেছি। আমরা নানা রকম জিনিস সার্চ করতে পারি ইউটিউবে, এবং সেই ইউটিউবে যদি দেখি তাহলে ইউটিউবে ধরো আমি যে কিছু জিনিস দেখতে চাইছি, তাহলে আমরা সার্চ বাটনে চলে যাই। সার্চ বাটনে গিয়ে আমি যেটা দেখতে চাইছি সেটা আমরা টাইপ করি, এবং ফাইনালি যে একটা সার্চ আইকন আছে সেই সার্চ আইকনে ক্লিক করলে পরে আমাদের ডিজায়ার্ড পেজটা সামনে এসে যায় বা রেকমেন্ডেশন চলে আসে। যেমন আমি এখানে লিখেছি সিএস উইথ সঞ্জয়, দিয়ে আমি সার্চ বাটনটা ক্লিক করেছি এবং আমি পার্টিকুলারলি এই চ্যানেলটার পুরো লেআউটটাকে দেখতে পাচ্ছি। এবার একটা জিনিস মাথা ঠান্ডা করে ভেবে দেখো, ইউটিউবে লক্ষাধিক বেশি তোমার চ্যানেল আছে, এবং সবচেয়ে বড় কথা তার থেকেও বেশি আছে, প্রায় কোটি সমান তোমার কন্টেন্ট আছে। এতগুলো জিনিসের ভেতর থেকে যে জিনিসটা আমি চাই সেই জিনিসটা কি করে খুঁজে বার করলো? নিশ্চয়ই কোনো একটা সিস্টেম আছে। ঠিক একটু আগে শপিং কার্টে যে জিনিসটা হয়েছিল, এখানেও কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে অনেক ডেটার ভেতর থেকে আমি যেটা চাইছি সেই জিনিসটাকে আমাকে বার করে এনে দেখাচ্ছে। আচ্ছা, ক্লাসের ক্ষেত্রে যেহেতু আমাদের থার্ড ক্লাস, আগের বেশ কিছু ক্লাস আমরা দেখেছিলাম, এবং পার্টিকুলারলি তোমরা যারা নাকি আমার ক্লাস মানে স্কুলে পড়ো তারা আমাকে কিছু কোশ্চেন করেছো, ফিডব্যাক করেছো, এবং আশা করি তাদের কোশ্চেনগুলো এবং তোমাদের কোশ্চেনের ভেতর কিন্তু অনেক মিল পেয়ে যাবে। সেটা হচ্ছে কি, তোমরা আমাদের জিজ্ঞেস করো যে স্যার আপনারা রেফার করে দেন যে ইউটিউবে পড়ে তুমি জানতে পারবে যে এই কোনো একটা জিনিস সম্পর্কে। কিন্তু দুটো চ্যালেঞ্জেস আমরা ফেস করি। প্রথম চ্যালেঞ্জেসটা হচ্ছে ভাষা, অর্থাৎ অনেকে বলে যে আমরা হয়তো যে জিনিসটা জানতে চাইছি আমাদের সিলেবাস অনুযায়ী সেই জিনিসটা হয়তো পেয়ে যাচ্ছি, কিন্তু ভাষাটা হয়তো বাংলা কিংবা ইংরেজি না, তাই জন্য আমরা বুঝতে পারছি না কি বলছে। সেকেন্ড যেটা প্রবলেমটা ফেস করো সেটা হচ্ছে হয়তো আমরা টপিক ওয়াইজ চলে যাচ্ছি, কিন্তু টিপিক্যালি আমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আসছে না। তো ওভারঅল ব্রাউজিং করতে করতে সিরিয়াসলি বলবো, লাস্ট কোভিডের আরেকটা ভালো জিনিস, আজ থেকে যখন 4 মাস আগে পিছিয়ে যাই, যখন স্টুডেন্টদের কাছে যে কি পড়বে এইটা বলতে থাকি, আমি কিন্তু বেশি ইনফরমেশনস পাচ্ছিলাম না। আচ্ছা, লাস্ট 4 মাসের যদি আমি ইউটিউবকে একটুখানি নজরে দেখি, অনেক নতুন কন্টেন্ট তৈরি হয়েছে, অনেক নতুন লোক এসছে যারা নাকি তোমার টিপিক্যালি এইরকম টাইপের কন্টেন্ট তৈরি করেছে যেটা সিলেবাস মেটেরিয়াল, যেটা নাকি আগে কখনো সত্যি হয়নি। এবং অদ্ভুত ব্যাপার, কেউ তার জন্য কোনো স্পন্সর করেনি বা রেকমেন্ডেশন করেনি, কেউ নিজের গরজেই তৈরি করেছে এবং ইত্যাদি। তো সার্ফিং করতে করতে এই একটা আমি ওয়েবসাইট খুঁজে পেলাম, সিএস উইথ সঞ্জয়। আমি রেকমেন্ড করছি তোমাদের এই জন্যে, কারণ কি ওই এই পার্টিকুলার চ্যানেলটা একটা আলাদা প্লেলিস্ট তৈরি করেছে যেটা টিপিক্যালি ক্লাস 12-এর জন্য ডেডিকেট করা। এক্স্যাক্টলি তাই। ওকে, একটা জিনিস তোমাদের বলে দেখতে পারি, সেটা হচ্ছে তোমাদের যদি সিলেবাসটাকে দেখি তাহলে সিলেবাসটা তোমাদের 3 ভাগে ভাগ করা হয়। ওকে, একটা হচ্ছে তোমার ডিজিটাল, যেটা তোমার অ্যান্ড গেট, অর গেট, নট গেট, আর একটা হচ্ছে ডিবিএমএস, যেটা আজকে আমরা পড়বো, আর একটা হচ্ছে নেটওয়ার্কিং, যেটা আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। তো যদি যারা এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে না, থ্যাংক ইউ সিটিভিএন এই ক্লাসরুমটা দেওয়ার জন্য। যারা তোমরা ওই টিভির ওপারে আছো, হয়তো এরকম হয়ে গেল তাড়াতাড়ি হিসেবে চলে গেল, তাতেও কোনো অসুবিধা নেই, তোমরা বারবার কিন্তু এটা ইউটিউবে দেখতে পারো। আর তোমরা যারা ওই পারে আছো তাদেরকে বলবো, যদি কোথাও বুঝতে না পারো স্টপ করো, ব্যাক করো, আবার জিনিসটা চলো, কিছু তো বলতে চাইছে। এবং যেটা আমরা ক্লাসরুমে বলছি আমি কিন্তু সেই একই জিনিস তোমাদের এখানে বলছি, হয়তো আমি ক্লাসরুম থেকে বেরিয়ে আসার পর স্যার কি বললেন সেটা মনে করাটা একটু দুঃসাধ্য, কিন্তু এখানে জাস্ট পজ প্লে করে যদি বোঝা যায় তাহলে সময়টাও অনেকটা পেয়ে যাচ্ছে। এবং রিভিশন যদি ধরো 2 দিন পরেও তুমি গোটা বিষয়টা আরেকবার পড়ে নিতে চাইলে সেই সুযোগটাও তোমাদের কাছে থাকে। এক্স্যাক্টলি, তো এইরকম কিছু জিনিসের জন্য আমরা এটাকে করতে পারি। সো ইউ ক্যান
গো অর স্কিম ইনটু দিস ওয়েবসাইট এবং তুমি দেখতে পারো অবভিয়াসলি এটা কেউ ইন্ডিপেন্ডেন্টলি তৈরি করেছে, কিন্তু যেই করে থাকুক না কেন খুব ভালো রকমভাবে তৈরি করেছে এবং ইটস কোয়াইট গুড টু সি। যাই হোক, তো আবার ফেরা যাক আমাদের মেন সাবজেক্টে। এবং সে জায়গায় দাঁড়িয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ফোন করতে পারো। দেখো সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যা হলে তোমরা ফোন করো, অবশ্যই স্যার সেই প্রশ্নের উত্তর তো দিয়েই দেবেন। তো ডিবিএমএস সম্পর্কে তো বোঝা গেল, ভালো করে একটু মাথা ঠান্ডা করে যদি দেখি ডিবিএমএস কোথায় কাজে লাগে, তাহলে দুটো এক্সাম্পল দিলাম, একটা ইউটিউবের এক্সাম্পল আর একটা শপিং কার্টের এক্সাম্পল, দুটো কিন্তু কোনো মিল নেই, ভিন্ন ভিন্ন জায়গা। তো ডিবিএমএস বেসিক্যালি যে জিনিসটা হয় সেই জিনিসটা কোথায় কোথায় কাজে লাগে একটুখানি দেখি। একটু আগেই আমরা একটা এক্সাম্পল দেখলাম, সেটা হচ্ছে বিল কাউন্টারে কাজে লাগে। সেকেন্ড আর একটা এক্সাম্পল, যারা নাকি অনলাইন শপিং করছো তারা দেখেছো যে ওখানে হিউজ অ্যামাউন্ট অফ ডেটাবেস কাজে লাগে। কারণ কি ভেবে দেখো, তুমি তোমার মতন আরও 1 লক্ষ জন কিন্তু অর্ডার দিচ্ছে একসঙ্গে, কিন্তু সে তোমার জিনিসটা কিন্তু ঠিক তোমার ঠিকানা দিয়ে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে চলে আসে। তো একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটাবেস এখানে ইমপ্লিমেন্ট করা আছে। এছাড়াও রেলের টিকিট বুকিংও একটা খুব ইন্টারেস্টিং জায়গা ডেটাবেসে, যে রেলের টিকিট কী করে বুকিং করা হয়। এছাড়া ইভেনচুয়ালি চারিপাশে যতগুলো আমরা পরিষেবা দেখছি সবই থেকে, যেমন ব্যাংকিং সিস্টেম, টেলিকম, এয়ারলাইন্স, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমাদের ডিবিএমএস কাজে লাগছে। তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড যে ডিবিএমএস কোথায় কাজে লাগে, যেখানেই তথ্য আছে সেখানেই তোমার ডিবিএমএস কাজে লাগবে। তো ডিবিএমএস অ্যাকচুয়ালি কী সেটা একটুখানি বোঝার আগে একটা সিম্পল কোশ্চেন করো, ডেটা এবং ইনফরমেশন এই দুটো কী এবং কেমনভাবে কাজে লাগে। যদি বাংলায় বলি ডেটা মানে কি, তোমরা বলবে তথ্য। ইনফরমেশন মানে কি, তোমরা বলবে স্যার তথ্য। তাহলে এটার ভেতর আলাদা কি আছে? অবভিয়াসলি কিছুটা আলাদা আছে, সেই জিনিসটা নিয়ে আমরা ডিবিএমএসটা বোঝার চেষ্টা করব যে ডিবিএমএস ঠিক কেমনভাবে কাজ করে। ওকে, তো ডেটা কি? ডেটা হচ্ছে এমন কিছু জিনিস, কোনো ফ্যাক্ট বা স্ট্যাটিস্টিক, যেটাকে একসঙ্গে রেখলে কোথাও রেফারেন্স দেওয়া যায় বা অ্যানালিসিসের জন্য কাজে লাগে। যেমন নাকি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, আমি অনেক কিছু ওয়েবসাইট দেখেছি, অনেক কিছু টিউটোরিয়াল দেখেছি, তার মধ্যে একটা টিউটোরিয়াল বেছেছি, এইটা তোমাদের রেফারেন্স হিসেবে কাজে লাগলাম, অর্থাৎ আমার মাথায় যেই তথ্যটা ছিল তোমাদেরকে দিলাম। ওকে, অ্যানালিসিসে কেমন কাজে লাগে? অনেক সময় যারা নাকি আবহাওয়াবিদরা আছে তারা 10 বছরের রেনফল দেখে প্রেডিক্ট করে যে এবছর কতখানি বৃষ্টিপাত হবে বা ইত্যাদি ইত্যাদি। তো যে কোনো ফ্যাক্ট বা স্ট্যাটিস্টিক কোথাও লিখে রাখাকে তাকে ডেটা বলে। তো ডেটা কোথায় খুঁজে পাই? সবচেয়ে আগে যেটা খুঁজে পেয়েছিলাম সেটা হচ্ছে বইতে আমরা ডেটা পাই। তোমরা যদি বই দেখো তা বইতে অসংখ্য পরিমাণের ডেটা আছে। নেক্সট, কোনো অফিসে গেলে আমরা দেখেছি থরে থরে ফাইল সাজানো থাকে, সেই ফাইলে প্রত্যেকটা ফাইল কিন্তু যে কাগজগুলো থাকে কাগজের ভেতর কিন্তু কিছু তথ্য বা ডেটা থাকে। নেক্সট হচ্ছে শপিং কাউন্টার, যেটা নিয়ে আমাদের আজকে কাজ শুরু হয়েছিল, ক্লাস শুরু হয়েছিল। এবং আরেকটি জিনিস, এই দৃশ্যটা এখন দেখা যায় না কিন্তু আগে খুবই পরিচিত দৃশ্য ছিল, সেটা হচ্ছে রেলওয়ের টিকিট কাউন্টার বা রিজার্ভেশন কাউন্টার ইত্যাদি, তাতেও কিন্তু খুব ডেটা দেখা যায়। তো চারিপাশে যদি দেখো তাহলে চারিপাশে যে কোনো রূপে যেরকমভাবে তোমরা নানা রকম টাইপের ডেটা ছড়াছড়ি দেখতে পারবে। ওকে, তো ডেটা কাকে বলে বোঝা গেল। এবার আমরা দেখবো হচ্ছে ইনফরমেশনস কাকে বলে। ইনফরমেশনস কাজার জন্যে কয়েকটা ডেটা নেওয়া যাক, যেমন নাকি নিউ দিল্লি ইন্ডিয়ার ক্যাপিটাল, আকাশের রং নীল, চিনি মিষ্টি বা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এইসব কিছু আছে ডেটা। ওকে, এবার এই যে কাগজে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর ভেতর যদি আমি কোনো কোশ্চেন বা কোয়ারি করি, এই একটা কোয়ারি কিওয়ার্ড, কোয়ারির কিন্তু কথাটা বারবার করে ঘুরে আসবে, কোয়ারি বা কোশ্চেন মার্ক করি। যেমন নাকি আমি এই পার্টিকুলার ডেটা সেটটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কোন দেশের ক্যাপিটাল নিউ দিল্লি? উত্তরটা হবে ইন্ডিয়া। যদি বলি আকাশের রংটা কি? উত্তরটা হবে ব্লু। যদি বলি চিনির স্বাদ কি বা সুইট, তো এরকম নানা রকম কোশ্চেন হতে পারে। তো ডেটা হচ্ছে আনঅর্গানাইজড যে ফ্যাক্ট বা স্ট্যাটিস্টিক্সটা আমরা কোথায় লিখে রাখছি তাকে আমরা ডেটা বলছি। বাট ইনফরমেশনস কিন্তু হচ্ছে রেজাল্টটা যেটা বেরোচ্ছে বা যেই খোঁজটা বেরোচ্ছে। ভেবে রাখো তুমি বইতে পড়ে পরীক্ষা দিতে যাচ্ছ, তো বই থেকে পড়ে তুমি যা যা টাইপের জিনিস মাথায় রেখে যাচ্ছ সব কি পরীক্ষার খাতায় লিখে আসো না। তোমাদের যেটা কোশ্চেন থাকে তার অ্যান্সারগুলো লিখে আসো, অর্থাৎ তোমার মাথায় বই থেকে যেটা পড়ে তুলছো সেগুলো হচ্ছে ডেটা, কিন্তু তুমি যেটা কোশ্চেনের উত্তরটা দিচ্ছ সেই তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা হচ্ছে ইনফরমেশন। তো সহজভাবে বলতে গেলে
ডেটার উপর যদি কোয়ারি করি তাহলে আমরা পাই হচ্ছে ইনফরমেশন। ভালো করে দেখো, দুটোই কিন্তু তথ্য, কিন্তু দুটোর প্রপার্টি কিন্তু একটু হলেও আলাদা। তো ডেটা এবং ইনফরমেশন কি হলো বোঝা গেল। ডিবিএমএসকে খুব পাতিভাবে বলতে গেলে সে ডেটাকে ইনফরমেশনে কনভার্ট করে। তো দেখা যাক ডিবিএমএস কাজ কেমন করে করে, কিংবা ডিবিএমএস আমরা কেন ব্যবহার করব। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সবাইকে আমি শেয়ার করতে চাই। যে কোনো সাবজেক্টে যা কিছু পড়বে প্রথম কোশ্চেন নিজেকে করবে এই জিনিসটা আমি পড়ছি কেন, তাই নয় কি? না হলে এটার করার কোনো মানে নেই। না, আমি বারবার করে বলছি কম্পিউটার অ্যাপ্লিকেশনে খুব মুখস্থ করে কোনো লাভ হয় না, কিন্তু বুঝে একটুখানি পড়লে এবং মনে রাখলে এবং বারবার প্র্যাকটিস করলে কিন্তু জিনিসটা খুব সহজেই হয়ে যায়। তো ডিবিএমএস এর কাজ কিংবা কেন ডিবিএমএস এলো সেটা বোঝার জন্যে এই ভদ্রলোককে দেখি। ওকে, এই ভদ্রলোক বসে আছেন এক পাহাড় প্রমাণ একটা ফাইলের ভেতর। প্রত্যেকটা ফাইলে ধরা গেল 70 থেকে 80 খানা করে এরকম অ্যাডমিট কার্ড আছে। তো এই ভদ্রলোকের কাজ হচ্ছে এনার সামনে কোনো স্টুডেন্ট গিয়ে যদি তার রোল নাম্বারটা বলে তাহলে সে ফাইল থেকে তার অ্যাডমিট কার্ডটা বার করে দেয়। এবার ভদ্রলোকের জায়গায় নিজেকে বসিয়ে দেখো, কত কষ্টসাধ্য একটা কাজ। এরকম পাহাড় প্রমাণ ডেটা, তার ভেতর থেকে এক একজনকে খুঁজে বার করা, এবং অবভিয়াসলি কেউ সিরিয়ালি তো আসবে না, এলো পাথারি আসবে, কখনো নিচের ফাইল কখনো উপরের ফাইল। তো আস্তে আস্তে স্পিডও কমবে এবং অ্যাকুরেসিও কমবে। ওকে, এর থেকে যদি আমরা এমন কোনো সিস্টেম তৈরি করতে পারতাম যেখানে আমাদের এই রোল নাম্বারটা ইনপুট দিয়ে ফাইন দিলে ডাইরেক্টলি আমাদের কাছে চলে আসবে আমাদের অ্যাডমিট কার্ডটা, তাহলে অনেক সোজা হয়ে যেত না? এক্স্যাক্টলি এই জায়গায় আসছে ডিবিএমএস এর কাজ। আগে যেটা করা হতো সেটা ট্র্যাডিশনালি খাতায় সেই হিসাব লেখা হতো মুদির দোকানের মতন। জিনিসটা বদলাচ্ছে না, শুধু এবার ওই হিসাবপত্রগুলো আমরা সফটওয়্যার বা কম্পিউটারের সাহায্যে করব, এবং এইটা করতে গেলে কি কি জিনিস তাই নিয়ে আজকের পড়াশোনা। ওকে, তো যদি আমাদের কোশ্চেন আসে যে ডেটাবেস আমরা কেন ব্যবহার করব, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকুরেসি। আজকে তুমি নিজেই প্রশ্ন করো, তোমাকে যদি এই ভদ্রলোকের মতন কাজ করতে হতো তাহলে আস্তে আস্তে কিন্তু তোমার অ্যাকুরেসি লেভেল কমে যেত। কারণ কি, এতগুলো নাম্বার মেলানো, এতগুলো ফাইলের ভেতর থেকে অবভিয়াসলি একটা সফটওয়্যার কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতে যাবে এবং কারেক্ট রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে ইজি টু আপডেট ডেটা। অনেক সময় তোমরা এটা হয়ে থাকে, অনেক আমরাও ফেস করেছি। সেটা হচ্ছে কেউ হয়তো ফর্ম জমা দিয়েছো কিন্তু ফর্মের হয়তো কেউ ডেট অফ বার্থটা ভুল লিখেছো, বা যে সাবজেক্ট কম্বিনেশন লিখেছো সেটা ভুল লিখেছো, এরকম হতেই পারে। সেই ক্ষেত্রে কী হতো, তোমাদের অ্যাডমিট কার্ডের সমস্ত ক্যাটাবিলিটিগুলো বা যেই ডেটাগুলো পুট করি সেগুলো চেঞ্জ করতে হতো। প্রথমে খুঁজে পাওয়াতে অত সমস্যা, খুঁজে তো পাওয়া গেল, তারপর আবার একটা সময় দিতে হচ্ছে আমাদের জিনিসগুলোকে আপডেট করার জন্য। ডিবিএমএস এর ক্ষেত্রে যেহেতু সফটওয়্যারের পার্সপেক্টিভে হয় সেহেতু এটা খুব সোজা হয়। সেকেন্ড হচ্ছে সিকিউরিটি অফ ডেটা। সিকিউরিটি অফ ডেটা দুটোভাবে কাজ করে। প্রথমত কি হতে পারে, একটা সিনারিও দেখি, এই অফিস ঘরে আগুন লেগে গেল, দুটো ফাইল পুড়ে গেল, সেই ফাইলের ভেতর তোমার অ্যাডমিট কার্ডটা থাকলো, তাহলে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডের কোনো ডুপ্লিকেট বা খুঁজে পাচ্ছ না। তার বদলে কোনো ক্লাউডে বা হার্ড ডিস্কে থাকলে কিন্তু অনেক তাড়াতাড়ি তোমরা জিনিসটা রিকভার করতে পারবে। সেকেন্ড আরেকটা সিকিউরিটি আছে, কেউ ফাইলটা চুরি করে নিল, কারণ কি ফিজিক্যালি টেবিলের উপর পড়ে আছে, কেউ নিয়েই চলে যেতে পারে, তাই নয় কি? কিন্তু যদি আমরা ডিবিএমএস এ ডেটা স্টোর করি, ডিবিএমএস কিন্তু 3-4টে সিকিউরিটি ব্রিচ প্রোভাইড করে, সেটাকে পেরিয়ে কাউকে ডেটা চুরি করতে হবে। তো অবভিয়াসলি ডিবিএমএস এ ডেটা স্টোর করা অনেক বেশি তোমার ঠিকঠাক, বা এই জন্যই ডিবিএমএসটা এলো। পরে যেটা আসছি, যেটা ইন্টিগ্রিটি, এটা হচ্ছে অসঙ্গততা। অর্থাৎ ভেবে দেখো, তোমার দুটো খাতা আছে, একটা খাতায় তোমার নাম এবং অ্যাড্রেস লেখা, আরেকটা খাতায় তোমার নাম, অ্যাড্রেস এবং তুমি কি সাবজেক্ট নিয়েছো লেখা। এবার কোনো কারণে তুমি তোমার অ্যাড্রেস বদল করলে, এটা হতেই পারে, তাহলে তুমি ভালো করে ভেবে দেখো, প্রথম খাতাটায় ধরো তোমার বিরাটি ছিল, পরেরটায় তুমি বিরাটি থেকে শিফট হয়ে তুমি বরানগরে চলে গেছো। ওকে, তাহলে প্রথম খাতা খুললে সেই খাতা বলছে তুমি বিরাটিতে থাকো, সেকেন্ড খাতা বলছে তুমি বরানগরে থাকো। এইটা একটা অসঙ্গতিকে দেখা গেল। ডিবিএমএসে করলে কিন্তু সেটা হয় না। তাই জন্য ইচ অ্যান্ড এভরি টাইম তুমি যা কিছু কোয়ারি করবে, যে ইনফরমেশনসটা পাও, ইনফরমেশনটা কিন্তু ঠিকঠাক পাও। এবং ফাইনালি হচ্ছে অবভিয়াসলি আমি ডেটা যখন সার্চ করতে পারছি ঠিকঠাক, অবভিয়াসলি রিসার্চও, এবং খুব তাড়াতাড়ি আমি ডেটাটাকে হ্যান্ডেল করতে পারবো, স্পিড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকুরেসি বাড়বে। তো এই 5খানা পয়েন্ট তোমরা লিখে নিতে পারো যে কেন আমরা ডিবিএমএস ব্যবহার করব। ওকে, তো ডিবিএমএস বোঝা গেল কাকে বলে। নেক্সট আমি আসছি হচ্ছে, ভালো করে আবার ছবিটার দিকে দেখি। আমাদের
এই পাইল অফ যেই ফাইলসগুলো আছে এইগুলোকে আমরা বলবো হচ্ছে ডেটাবেস। নর্মাল ক্ষেত্রে ফাইলে বিভিন্ন কাগজে এক একজনের এক একটা অ্যাডমিট কার্ড থাকতো, কিন্তু আমাদের নর্মাল ট্র্যাডিশনাল থেকে যখন ডিবিএমএসে সুইচ করলাম, আমরা ডেটাগুলোকে আলাদা আলাদা কাগজে না লিখে আমরা টেবিল আকারে লিখলাম। ওকে, ভালো করে দেখো, এরকম টেবিল আমরা দেখেছো। এতে সুবিধা কি হলো, এই টেবিলের ভেতর যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি এক নজরে দেখে নিতে পাচ্ছি, এবং কোনো পোর্টাল পেলে খুব ইজিলি এই রোল নাম্বারটা কিন্তু আইডি নাম্বারের সঙ্গে মিলিয়ে আমরা একটা রো সিলেক্ট করলেই কিন্তু তার অ্যাডমিট কার্ডের সমস্ত ইনফরমেশনসগুলো পেয়ে যাচ্ছি। তো একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, যে ডেটাবেসে সব ডেটা টেবিল আকারে থাকে। এমনি নর্মাল সময় আমরা যেটা লিখতাম যে পরপর লাইনে লাইনে, সেরকম আমরা লিখবো না, বা অ্যাডমিট কার্ডে যেরকম আমরা দেখলাম সেরকম ট্র্যাডিশনে লিখবো না। তার বদলে ডেটাবেস মানেই তোমাদের একটা টেবিল মেথড ফলো করে সমস্ত ডেটাগুলোকে পুট করতে হবে। ওকে, তো আজকে আমরা এই ডিবিএমএস এর নাটস অ্যান্ড বোল্টস নিয়ে আলোচনা করব। তো ডিবিএমএস কাজ কি করে দেখা যাক, ভালো করে ভেবে দেখো। এতক্ষণ যা বললাম সেটা তুমি ইউটিউব ধরো বা তুমি সামনে শপিং কমপ্লেক্স ধরো, যাই কিছু ধরো না কেন, দেখে নাও ডিবিএমএস একটা সফটওয়্যার। সে কি মেনটেন করে? সে একটা ডেটাবেস মেনটেন করে। তো ডিবিএমএস হচ্ছে এমন একটি সফটওয়্যার, সেই ডেটাবেসকে কোনো কোশ্চেন করলে সে তার ডেটাবেস ঘেটে ফাইনাল রেজাল্টটা বার করে দেয়। সিম্পল। ডিবিএমএস হচ্ছে এমন একটি সফটওয়্যার যে অ্যাকচুয়ালি ডেটাকে ইনফরমেশনে কনভার্ট করছে, এবং আমি যদি এই গ্রাফিক্সগুলো হাটিয়ে দিই তাহলে এরকম কোনো একটা ছবি তোমাদের বইতে দেখতে পারবে। ভালো করে দেখো, উপরে কোয়ারি আছে, মানে ডিবিএমএসকে কোনো কোশ্চেন করলে তার ডেটাবেস ঘেটে সে রিপোর্ট জেনারেট করে দেয়। এছাড়াও ডিবিএমএস এই ডেটাবেসটাকে তৈরি করতে, মেনটেন করতে এবং আপডেট করতে এই তিনটেও কাজ কিন্তু করে। ওকে, তো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে একটুখানি আলোচনা করা যাক। প্রথম হচ্ছে ডিবিএমএস কি, তাহলে সরাসরি বলবে ডিবিএমএস একটি সফটওয়্যার যে ডেটাকে ম্যানেজ করে, ডেটাকে আপডেট করে এবং ডেটাকে রিট্রিভ করে। এটি কোথায় কাজে লাগে, আশা করি এটা নিয়ে আর সময় বাড়াতে চাইছি না, কারণ কি অনেক কিছু পড়ানোর আছে, বললেই দিতে পারবে। ব্যাংকিং থেকে শুরু করে বাকি যেখানেই ডেটা দেখতে পাচ্ছ, যেমন শপিং কমপ্লেক্স বা ইউটিউব, এরকম কোনো জায়গায় তোমার ডেটাবেস কাজে লাগে। ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য লেখো, খুব শর্ট কোশ্চেন আছে। ডেটা হচ্ছে আনঅর্গানাইজড তথ্য বা স্ট্যাটিস্টিক্স, আর ইনফরমেশন হচ্ছে অর্গানাইজড স্ট্যাটিস্টিক্স, এবং ওটা স্পেসিফিক্যালি কোনো না কোনো তোমার কোয়ারির উপর নির্ভর করে ইনফরমেশন তৈরি হয়। ডিবিএমএসের সুবিধা কি, যে পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করলাম: অ্যাকুরেসি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি, আর ডেটা রিট্রিভের স্পিড এবং তোমার রিসার্চের সময়টুকু। ওকে, তো খুব সিস্টেমেটিক ওয়েতে ডেটাকে অ্যাক্সেস করার জন্যে আমরা ডিবিএমএস ব্যবহার করি। তো এই পোর্শনটুকুন বোঝা গেল যে ডিবিএমএস কাকে বলে। তো এবার ডিবিএমএস এর ভেতরের নাটস অ্যান্ড বোল্টস নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি। তো সামনে এগোই। ওকে, ডিবিএমএস তিনটে স্ট্রাকচারে কাজ করে। এটাকে আমরা 3 টায়ার আর্কিটেকচার বলি। তোমরা 3 টায়ার আর্কিটেকচার এই জন্য বলছি কারণ কি আমরা যখন বাড়তে যাই ট্রেনে তখন দেখেছো তো 3টে টায়ার বলে, 3 টায়ার 2 টায়ার, তেমনি এটা 3টে ধাপে কাজ করা হয়। প্রথম ধাপ হচ্ছে তোমার ভিউ লেভেল। ভিউ লেভেল কোনটা? তোমরা যখন কোনো ফেসবুকে নিজের কোনো বন্ধুর নাম সার্চ করছো, দ্যাট ইজ দ্য ভিউ লেভেল। মানে লাস্ট লেয়ার যেটা নিয়ে আমরা ডেটাবেসের সঙ্গে পরিচিত হচ্ছি, সেই জিনিসটা হচ্ছে ভিউ লেয়ার। এখানে বিভিন্ন টাইপের ইউজাররা কাজ করে এবং এখানে বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশান তৈরি হয় এবং ডেটাবেসটাকে ফাইনালি কাজ করা হয়। ওকে, তো এইখানের কাজ আমরা এই জন্যে বলছি ভিউ লেয়ার নিয়ে তোমরা খুব পরিচিত হচ্ছ। তার কারণ কি, ভিউ লেয়ার আমরা বহু ক্ষেত্রে ব্যবহার করি। আমরা অনেকে আছো যারা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, তারাও ভিউ লেয়ারে কাজ করেছো, কিংবা তোমাদের বন্ধুর বন্ধুকে খুঁজে বার করার জন্য ফেসবুকেও তোমরা ভিউ লেয়ারে কাজ করেছো। সেকেন্ড লেয়ারটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল লেয়ার। লজিক্যাল লেয়ার হচ্ছে অ্যাকচুয়ালি কেমনভাবে ডেটাটা আসে বা ডেটাটা স্টোর করা থাকে, এটাকে আমরা কনসেপচুয়াল লেয়ারও বলে থাকি। এখানে যেই কাজটা করা হয়, প্রপার ডেটাবেসটাকে ডিজাইন করা হয়। কোনো বাড়ি তৈরি করতে গেলে তার আগে নকশা তৈরি করতে হয়, তো এটা হচ্ছে লজিক্যাল লেয়ারে সেই নকশাটা তৈরি হয়। মানে কার সঙ্গে কোন ডেটা থাকবে, কতটা ডেটা তুমি দেখতে পাবে, কতটা পাবে না, ইত্যাদি ইত্যাদি। ধরো কেউ এখানে আছো, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তো ইজিলি তুমি ব্যাংকের অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তোমার ব্যালেন্স দেখতে পারো।
বাট তুমি কি ব্যাংকের ব্যালেন্স কত আছে দেখতে পারি না। তো এই সমস্ত কে কতটা ভিশন পাবে, কে কতটা পাবে না, কার এরিয়ায় কতটা আছে স্কোপ, সেই সমস্ত জিনিস ডিফাইন করা হয় তোমার লজিক্যাল লেভেলে। লাস্ট লেয়ার যেটা আসছে সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফাইনালি ডেটাটা হার্ড ডিস্কের কোনো না কোনো কোনায় স্টোর করা হয়। এই কাজটা হচ্ছে ফাইনালি ডেটাটা স্টোর করছে হচ্ছে তোমার মেইন হার্ড ডিস্কে। ভালো করে ভেবে দেখো, তোমরা যখন হয়তো ফেসবুকে গেলে, ফেসবুকে গিয়ে তোমার বন্ধুর নাম সার্চ করলে তোমার বন্ধুর পেজটা চলে এলো। এটা কিভাবে এলো সেইটা ডিফাইন করেছে ফেসবুকের যারা নাকি লজিক্যাল লেয়ারের ডেটাবেসটাকে ডিজাইন করেছে তারা, এবং ফেসবুকের সার্ভারে যারা তুলেছে তারা হচ্ছে তোমার এই ফিজিক্যাল লেভেলে কাজটা। তো ডেটাবেস 3টে লেয়ারে কাজ করে, মানে কখনোই ভেবো না এটা কিন্তু 3টে লেয়ার ঘুরেই কিন্তু রেজাল্টটা তোমরা পাও। তো যদি বলি ডেটাবেসের কটা লেয়ার, তাহলে 3টে লেয়ার, এবং 3টে লেয়ারে 3টে কাজ এরকম। ভিউ লেয়ারকে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারও বলি, লজিক্যাল লেয়ার হচ্ছে তোমার কনসেপচুয়াল লেয়ার, এবং ফাইনালি হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তো বোঝা গেল কেমন করে 3টে লেয়ারে একটা ডেটাবেস কাজ করে। তো ডেটাবেসের কিছু সফটওয়্যার সম্পর্কে আমরা দেখি। ওরাকল বা এসকিউএল। মাই এসকিউএল একটা ফ্রি ওপেন সোর্স, তোমরা ইচ্ছে করলে মাই এসকিউএল নিয়ে কাজ করতে পারো, এবং মাই এসকিউএল সম্পর্কে যদি একটু পটু হয়ে যাও কিন্তু অনেক ফ্রিল্যান্সিং জব আছে, তোমরা ইচ্ছে করলে পার্ট টাইম একটা জবও করতে পারো মাই এসকিউএল নিয়ে, এবং প্রফেশনালি মাই এসকিউএল নিয়ে কাজ হচ্ছে। মঙ্গোডিবি আছে, এসকিউএল সার্ভার আছে, মাইক্রোসফট অ্যাক্সেস আছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কিছু উদাহরণ ডেটাবেস সফটওয়্যারের। সব কটা সফটওয়্যার কিন্তু একই কাজ করে, সেটা হচ্ছে তোমার ডেটাবেস মেনটেন করা এবং তৈরি করা এবং সেটাকে কাজ করা। ওকে, তো আবার ফিরে আসলাম আমার আর্কিটেকচারে। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা বেসিক্যালি এই লজিক্যাল লেয়ারে ঘোরাফেরা করব, অর্থাৎ আমরা নিজের হাতে ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে দেখব যে একটা ডেটাবেস কেমন করে তৈরি হয় এবং সেই ডেটাবেসটা কেমন করে আমরা কাজ করতে পারি। এবং যেটা এক্সাম্পল দেখলাম, এতগুলো এক্সাম্পলের ভেতর যেহেতু আমাদের সিলেবাস আছে, তাই জন্য আমরা মাইক্রোসফট অ্যাক্সেসকে বেছে নেব লজিক্যাল লেয়ারের বিভিন্ন যে জিনিসগুলো তৈরি করছি সেই জিনিসগুলোকে তোমাকে ইমপ্লিমেন্ট করার জন্য। একটা জিনিস আমি তোমাদের বলে দিতে চাই, যখনই ডিবিএমএস নিয়ে কাজ করবে একদম ফ্রিলি ভাবো, রিয়েল টাইমে তুমি ওখানে থাকলে কেমন করতে, সেই ইনস্টিংক্টে সামনে এগো, খুব মিলে যাবে। কারণ কি একটা মজার জিনিস বলবো, বেশিরভাগ স্টুডেন্ট শুনে সেটা খুব মজা পায় আপকামিং কিছুটা সময়ের ভেতর। তো সামনে এগোই। তো ডিবিএমএসকে বোঝার জন্যে ডিবিএমএসের নাটস অ্যান্ড বোল্টসগুলোকে একটুখানি দেখা যাক। প্রথমে আমরা যাকে দেখব সেটা হচ্ছে এরকম কিছু একটা, অর্থাৎ অনেকগুলো টেবিল। যদি ডিবিএমএসের ভেতরে আমরা নজর রাখি তবে ডিবিএমএসের ভেতরে ডেটাবেসটা অনেকটা এরকম দেখতে হয়। তো আজকে আমরা যদি একটু খুঁটিয়ে দেখি তাহলে আমরা দেখব হচ্ছে কিছু বাক্স আছে, কিছুর উপর টিচার, কিছুর উপর লেসেন্স, টাইম, এবং এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা টেবিলের মতন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করব, কিছু কিছু বাক্সের মাঝখানে লাইন দিয়ে জয়েন করা আছে এবং কিছু কিছু বাক্সের মাঝখানে নেই। এগুলো কেন, কী জন্যে, কীভাবে এবং তুমি নিজে থেকে কিভাবে তৈরি করবে তাই নিয়েই কিন্তু আজকের ক্লাসটা। ওকে, সো ডিবিএমএসের ভেতরের নাটস অ্যান্ড বোল্টসগুলোকে একটু দেখা যাক। প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলতে পারো হচ্ছে যে কোনো ব্যাংকের ম্যানেজারের যে পোস্টে যে আছে, অর্থাৎ হেডে যে আছে, সে ঠিক করবে ডেটাবেসটা দেখতে কেমন হবে, সে ঠিক করবে কার সঙ্গে কার সম্পর্ক থাকবে, সে ঠিক করবে যে কোন ইউজারের কত পর্যন্ত স্কোপ আছে বা ইত্যাদি। ভেবে নাও একটা ডেটাবেস, নেটফ্লিক্সের ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তাকে কী কী খোঁজ রাখতে হয়, তাকে দেখতে হয় যে যে শোজগুলো আছে সেই শোজগুলো ঠিকঠাক ক্যাটালগ থেকে অ্যারেঞ্জ হচ্ছে কি না, কোনো শোজ যদি সিজন আপডেট করে সেই আপডেটটা সে করে। কেউ যদি আমি নতুন সাবস্ক্রিপশান নিই, এবার নানা টাইপের সাবস্ক্রিপশান আছে, কেউ মোবাইল সাবস্ক্রিপশান নিয়েছে, কেউ ফুল টাইম সাবস্ক্রিপশান নিয়েছে, তো সেই পুরো জিনিসটা অর্থাৎ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন সবার উপরে এবং ডেটাবেসের সমস্ত কাজ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রোল করে, অর্থাৎ কিভাবে সিস্টেমটা কাজ করবে সেটা কন্ট্রোল করে হচ্ছে ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। নেক্সট যেটা আসছে সে খুব মজার জিনিস, সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজার। মজার ব্যাপার হচ্ছে এটা কোনো ব্যক্তি না, একটা প্রোগ্রাম। ভেবে দেখো, ফেসবুকে যখন তুমি সার্চ করেছিলে কিছু না কিছুভাবে তোমার সার্চ রেজাল্টটা এনে দিল, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রাম সঙ্গে সঙ্গে প্যারালালি কাজ করছে এবং এদের ভেতর যে কমিউনিকেশনটা তৈরি করছে সেই কমিউনিকেশনটা
তৈরি হওয়া হচ্ছে তোমার ডেটাবেস ম্যানেজার। সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে ফাইল ম্যানেজার। রিমেম্বার একটু আগেই আমরা পড়েছিলাম ফিজিক্যাল লেয়ার, অ্যাকচুয়াল ডেটাটা কোথায় স্টোর হয়ে থাকে। তো ফাইল ম্যানেজারের কাজ হচ্ছে যে সমস্ত যে ইনফরমেশানসগুলো আসছে সেই ইনফরমেশানসগুলো ঠিকঠাক ফাইলে পৌঁছে দেওয়া, ঠিকঠাক তোমার টেবিল অনুযায়ী ঠিকঠাকভাবে যাতে হার্ড ডিস্কে উঠে যায় এবং দরকার পড়লে কোনো কোয়ারি করলে যাতে ইনফরমেশানসগুলো ঠিকঠাক উঠে আসে, সেটা হচ্ছে তোমার ফাইল ম্যানেজারের কাজ। পরে চলে আসছি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। সব কিছু সফটওয়্যারের একটা ভাষা থাকে। ভেবে রাখো আমি আর তুমি একসঙ্গে কাজ করব, আমি জানি হচ্ছে জাপানি আর তুমি জানো হচ্ছে ইংলিশ, আমরা কিন্তু একসঙ্গে কাজ করতে পারবো না। আমরা যদি জাপানিজ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা জানি, তুমিও ইংলিশ এবং বাংলা জানো, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো। তেমনি ডেটাবেসে সমস্ত ডেটা, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার এরা নিজেদের ভেতর যদি কমিউনিকেট না করতে পারে তাহলে তারা তো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। তাই ডেটাবেস, এই যে ডিবিএ আছে, ডেটাবেস ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার আছে, এছাড়াও আরও অনেক কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রামস আছে, এরা নিজেদের ভেতর যে কমিউনিকেট করে ফাইনালি ডেটাটা অর্গানাইজ করার জন্য যে ভাষা, তাকে আমি নির্দেশ দিলাম যে 5 নম্বর যে স্টুডেন্ট আছে তার বার্থডেটা আপডেট হবে। এই কথাটা তো ডেটাবেস সফটওয়্যারকে বুঝতে হবে, তাই জন্য তারা স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সেটা হচ্ছে তোমার ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। আমরা আগে যে এক্সাম্পলগুলো দেখেছি, যে সফটওয়্যারগুলো দেখেছি, সবার কিন্তু আলাদা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। সেটা দিয়ে আমরা একটু পরে কথা বলবো, আগে কনসেপ্ট আসার পরে। নেক্সট যেটা আসছি, এত কিছু কথা বা এত কিছু ক্লাস নেওয়াটা যার জন্য হচ্ছে, সেটি হচ্ছে ডেটা। ডেটা কেমনভাবে স্টোর করা হবে, কি ফরম্যাটে স্টোর করা হবে, কোথায় স্টোর করা হবে, কি স্টোর করা হবে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আরেকটা কম্পোনেন্ট থাকে। তো যদি বলি যে ডিবিএমএস এর কম্পোনেন্ট কি, তাহলে 5খানা কম্পোনেন্ট আমি দেখতে পাচ্ছি। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেস ম্যানেজার, ফাইল ম্যানেজার, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ডেটা। ওকে, এছাড়াও তোমাদের বইতে যদি ঘাটো তাহলে ট্রানজিশন ম্যানেজার পেতে পারো, কিন্তু এই কনসেপ্টগুলো থাকলে কিন্তু তুমি অবভিয়াসলি বই থেকে পড়ে বুঝতে পারবে যে একটা ট্রানজিশন ম্যানেজার কি কাজ করে। আরেকটা জিনিস বলে রাখি, আমরা এখানে পড়াচ্ছি ঠিক আছে, তুমিও বাড়িতে অন্য টিচারের কাছে পড়ছো ঠিক আছে, কিন্তু বই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেউ যদি এখনও বই জোগাড় না করে থাকো তো বই একটা জোগাড় করো। বই থেকে ভালো ছাত্রদের অন্য কোনো বন্ধু হতে পারে না। তো আমাদের কাজ হচ্ছে বইতে কি লেখা আছে সেইটুকুন শুধু তোমাদের একটু সহজভাবে বুঝিয়ে দেওয়া, যাতে তোমার বইটা পড়তে সুবিধা হয়। ওকে, তো ডিবিএমএস এর কি কম্পোনেন্ট সেটা নিয়ে তো জানা গেল। এবার আমরা এই জিনিসগুলোকে, যারা ওই পাশে আছো পারলে একটুখানি নোট ডাউন করে রাখো, কারণ কি এবার থেকে আমরা ডিবিএমএস এর ভাষায় কথা বলবো রাদার দেন বাংলা কিংবা ইংরাজি ছেড়ে। ওকে, তো সামনে যদি এগোই, আবার ফিরে এলাম আমাদের 3 লেয়ার আর্কিটেকচারে। প্রথমে সেই ভিউ লেয়ার, যেটা অ্যাপ্লিকেশন লেয়ারে বলা হয়, লজিক্যাল বা কনসেপচুয়াল লেয়ার, এবং নিচে হচ্ছে তোমার ফিজিক্যাল লেয়ার। এবার আমরা দেখব কত রকমের ইউজার থাকে ডেটাবেসে। প্রথম ইউজার হচ্ছে এন্ড ইউজার, অর্থাৎ আমরা অজান্তেই বহু ডেটাবেসের এন্ড ইউজার হয়ে গেছি। যারা ফেসবুকে একবারও সার্চ করেছে তারা এন্ড ইউজার, যারা বিল কাটছে কাউন্টারে তারা হচ্ছে এন্ড ইউজার। এন্ড ইউজার কিন্তু বাকি লেয়ারগুলোতে কি আছে তা নিয়ে মাথা ঘামায় না। তাদের কাছে যা অ্যাপ্লিকেশন যেসব ফিচারগুলো প্রোভাইড করেছে, তারা সেই ফিচারগুলোকে সেই অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করে। তারা জানে এই বোতামটা টিপলে এই জিনিসটা হয় বা ওই বোতামটা টিপলে এই জিনিসটা হয়। তাদের কিন্তু কনসেপচুয়াল লেয়ার সম্পর্কে কোনো ধারণা থাকে না, যারা জাস্ট ডেটাবেসটার ইউজার হয়। তুমি যদি অনলাইন থেকে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করো, তুমি কিন্তু একটা এন্ড ইউজার হলে। ওকে, নেক্সট ইউজার যেটা আছে সেটা হচ্ছে ডিবিএমএস প্রোগ্রামার, অনেক জায়গায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারও বলা হয়। যেই প্ল্যাটফর্মটার উপর তোমরা কাজটাকে করছো বা সার্চ করছো, আপডেট করছো, যাই করো না কেন, সেই প্ল্যাটফর্মটা যে তৈরি করেছে তারা হচ্ছে ডিবিএমএস প্রোগ্রামার। তারা কোনো রকম কি কিংবা টাইপ দিয়ে কাজ করে না, তারা হার্ডকোর প্রোগ্রাম লেখে এবং রেজাল্ট বার করে তারা হার্ডকোর প্রোগ্রাম লিখে অ্যাপ্লিকেশান তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করে। তোমরা যেটা ব্যবহার করছো সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনসটা ব্যবহার করছো। ওকে, নেক্সট হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এটাকে নিয়ে একটু আগেই আমরা বলে এসেছি, একেবারে ডেটাবেস ইউজার চেনের সবচেয়ে উপর থাকে। ফুল ডেটাবেসটাকে কন্ট্রোল করে।
এবং সে অ্যাপ্লিকেশন ডিবিএমএস প্রোগ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সফটওয়্যার এন্ড ইউজার, এদের সবাইকে কন্ট্রোল করে হচ্ছে তোমার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, তো এখান থেকে কী কী কোশ্চেন আসে একটুখানি দেখা যাক। প্রথম হচ্ছে ডিবিএমএস এর 3 টায়ার আর্কিটেকচার সম্পর্কে বলো। বহুবার রিপিট করেছে, আশা করি তোমরা বলতে পারবে। 3টে লেয়ার, অ্যাপ্লিকেশন, লজিক্যাল এবং ফিজিক্যাল লেয়ার, এবং কোনটার কি কাজ করে। অ্যাপ্লিকেশন লেয়ার কাজ করছে তুমি এন্ড ইউজাররা যেখানে কাজ করছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। যে ডেটাবেস ডিজাইন করছে তারা লজিক্যাল লেয়ারে কাজ করে, যেটাকে নিয়ে আমরা এবার শুরু করব। আর ফাইনালি ফিজিক্যাল লেয়ার, ওটা নিয়ে আমাদের এই মুহূর্তে মাথা ঘামাতে পারবো না, কারণ কি ওটা যারা নাকি অ্যাকচুয়াল ডেটাবেস সফটওয়্যারটা যারা ডিজাইন করেছে তারা সেই জিনিসটা, বা অপারেটিং সিস্টেমের যারা প্রোগ্রামার, হাই এন্ড প্রোগ্রামার, তারা সেই ফিজিক্যাল লেয়ার নিয়ে কাজ করতে পারে। ওকে, শর্ট নোট লেখো। তো এই যে সেকশনটুকুন পড়ালাম, এটা তোমাদেরকে বলে রাখছি খুব মনোযোগ দিয়ে পড়ো, কারণ কি এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। মানে যখন নাকি আমি এই প্রেজেন্টেশনটা তৈরি করি, আমি রীতিমতন 10টা থেকে 11টা থেকে 15টা কোশ্চেন হয়ে যাচ্ছে। তাই জন্যে শর্টে দেখো, শর্ট নোট লেখো বলে গিয়েছি। ডিবিএ কাকে বলে, ট্রানজিশন ম্যানেজার কাকে বলে, ফাইল ম্যানেজার কাকে বলে, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এই কটা নিয়ে একটু আগেই আমি আলোচনা করলাম, আশা করি বলতে পারবে। ডিবিএ হচ্ছে যে সবার উপরে থাকে, ট্রানজিশন ম্যানেজার যে এই বিভিন্ন টাইপের কোয়ারি থেকে, ডেটা থেকে ফেচ করে ইনফরমেশনটা দিচ্ছে তাকে ট্রানজিশন ম্যানেজার বলি। ফাইল ম্যানেজার যে অ্যাকচুয়াল ডেটাটাকে স্টোর করছে, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ যে ভাষায় ডেটাবেস কথা বলে। একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, মেটা ডেটা কি। এটা নিয়ে কিন্তু বেশ অনেকবার শর্ট কোশ্চেন এসছে। মেটা ডেটা মানে ডেটার বিরুদ্ধে ডেটা, ডেটা সম্পর্কে ডেটা। ডেটা অ্যাবাউট ডেটা ইজ নোন অ্যাজ মেটা ডেটা। অর্থাৎ যে ডেটাবেসে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কি। একটা টেবিল আছে, স্টুডেন্ট টেবিল পেলাম, সেই স্টুডেন্ট টেবিলে যে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, অ্যাড্রেস, এই সমস্ত কিছু ডিফাইন করা হয়। নামটাকে আমি কি হিসেবে নেব, নামটাকে কি আমি ক্যারেক্টার হিসেবে নেব না নাম্বার হিসেবে নেব, এজটাকে আমি কিংবা ডেটটাকে আমি, সমস্ত টাইপের ডেটাটা কেমনভাবে কোন ফরম্যাটে স্টোর থাকবে, কিভাবে স্টোর থাকবে, কোন লেভেলে স্টোর থাকবে, এই সমস্ত জিনিস তোমার নাম হচ্ছে মেটা ডেটা। অর্থাৎ ডেটার সম্পর্কে ডেটাকে বলা হয় মেটা ডেটা। ওকে, এটা নিয়ে কিন্তু অনেকবার শর্ট কোশ্চেন এসছে, এইটার জিনিসটা একটুখানি নোট ডাউন করে রেখো। তো আমাদের ডেটাবেসের নাটস অ্যান্ড বোল্টস সম্পর্কে বোঝা গেল। তো এই যে সেকশনটা এগোবো তাকে হচ্ছে ডেটা মডেল বা ডিবিএমএস। তোমাকে যদি হঠাৎ বলি চলো একটা ডেটাবেস তৈরি করো, তুমি বলবে স্যার কী করে তৈরি করবো? বুঝলাম তো ডেটাবেস কাকে বলে, কিন্তু কার সঙ্গে কি কানেক্টেড আছে, কিভাবে কানেক্টেড, কেন কানেক্টেড, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমে যেই কাজটা তুমি করতে হবে সেটা হচ্ছে একটা ডেটা মডেল বানাতে হবে। ঠিক যেমন নাকি একটা বাড়ি তৈরি করার আগে একটা নকশা বানাই, ডেটা মডেল হচ্ছে ডেটাবেস বানানোর আগে নকশাটা তৈরি করা। এইখানে কিছু জিনিস আছে তোমাদের সিলেবাসের অন্তর্গত, কিছু জিনিস আছে তোমাদের সিলেবাসের অন্তর্গত নয়। যেমন নাকি এখানে এই যে চার্টটা আছে, যে ডেটা মডেল 3 রকমের হয়, অবজেক্ট বেসড ডেটা মডেল, রেকর্ড বেসড ডেটা মডেল, ফিজিক্যাল বেসড ডেটা মডেল, সব কিছু সম্পর্কে তোমার পড়ার দরকার নেই, কিন্তু কোশ্চেন আসে কত রকমের ডেটা মডেল হয়। তো শুধু এই চার্টটা পড়লেই হবে। এবং ভবিষ্যতে কেউ যদি ডিবিএমএস নিয়ে পড়াশুনো করো, আরও বেশি পড়াশুনো করো, আমি আগেও বলেছি যে কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাকে মাস্টার বানিয়ে দেবে না কোনো সাবজেক্টে, তবে ধারণা দেবে যে এরকম টাইপেরও একখানা পড়াশুনোর জিনিস এক্সিস্ট করে। যেমন এখানে আমরা পড়বো হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেলটাকে নিয়ে, কিন্তু এটা ধারণা দিচ্ছে যে এরকমভাবে ডেটাবেস তৈরি করা ছাড়াও কিন্তু আরও অনেক নিয়ম আছে যা দিয়ে কিন্তু ডেটাবেস তৈরি করা যায়, কিন্তু সিলেবাসে আমাদের আছে তোমার এন্টিটি রিলেশনশিপ মডেল। তো আমরা এই এন্টিটি রিলেশনশিপ মডেল কিভাবে তৈরি করার আগে, যেমন নাকি কিছু সেন্টেন্স লেয়ার আগে আমরা অ আ ক খ শিখে নিই, তারপর আমরা যাই, তেমনি এর অ্যালফাবেটগুলো শিখে নিই। আমাদের তৈরি করতে হবে কিন্তু ফাইনালি এই জিনিসটা, ওকে, যার সম্পর্কে এই মুহূর্তে কিছু জানি না। তো বেসিক্যালি এই যে ছোট ছোট বাক্সগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো এক একটা টেবিল। এই টেবিলগুলোকে আমরা বলি হচ্ছে টাপেল সেটস। ওকে, তো এই টেবিলগুলোর ভেতর যে কোনো একটা টেবিল দিয়ে দেখি যে এই টেবিলগুলো দেখতে কেমন, এই টেবিলগুলো কিভাবে কাজ করে, এবং তোমাকে যদি একটা সাদা পাতা দিয়ে বলা হয় তুমি একটা টেবিল বানাও, তুমি কেমন করে একটা টেবিল বানাবে। তো সেই জিনিসটা আসা যাক। তো একটা সিম্পল টেবিল নিয়েছি। ওকে, এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম একটু তাড়াহুড়ো করে বললাম, তার কারণ হচ্ছে
ওগুলো শুধু ডেফিনেশনস এবং কিছু কনসেপ্ট। এবার কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ কি এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে। আমি একটা সিম্পল টেবিল নিয়েছি। এই টেবিলটা ভেবে দেখো, যদি স্কুলে তোমাদের হাতে ধরিয়ে দিয়ে বললাম যে তোমরা এটা ফিল আপ করো, তোমাদের কিন্তু বলে দিতে হতো না এটা কীভাবে ফিল আপ করতে হতো। তোমরা ফার্স্ট নেমে নিজের নাম লিখতে, লাস্ট নেমে তোমাদের সারনেম লিখতে, নিজেদের রোল নাম্বার লিখতে, বয়স লিখতে। যদি অনেকগুলো স্কুলে স্টুডেন্ট একসঙ্গে মিলে ক্লাস করতাম, যদি যেটা এখন এই মুহূর্তে করছি, তাহলে স্কুলের নাম লিখতে এবং তোমাদের লোকেশন লিখলে কোথায় থাকতে হবে। এক্স্যাক্টলি একটা ডেটাবেসের একটু আগে যে টেবিলগুলো দেখে এলাম, সেই টেবিলগুলো এরকমই কিছু টেবিল। তো ঘাবড়াবার কোনো কারণ নেই যে অন্য কিছু একটা শিখছি, নর্মাল টেবিল যেরকম অলরেডি করে এসছি। এবার আমরা টেবিলের কিছু নাম দেব। যেমন এখানে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, রোল নাম্বার, এই প্রত্যেকটা জিনিস ডিফাইন করছে টেবিলের ভেতর কী টাইপের ডেটা আছে। আমি কি এখানেগুলো এইটা পাবো যে এই স্কুলে কোন কোন সাবজেক্ট আছে? পাবো না, কিন্তু স্টুডেন্ট সম্পর্কিত কিন্তু ডেটা আমি এই টেবিলটা থেকে পেয়ে যাব। তো এই ফার্স্ট নেম, লাস্ট নেম, রোল নাম্বার, এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে তোমার অ্যাট্রিবিউটস। ওকে, তো ফার্স্ট নেম, এই জিনিসগুলোকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি। ওকে, তো এইটা নিয়ে বোঝার জন্যে যেটা করা হলো সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল নিয়ে এটা সম্পর্কে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। ওকে, আরেকটা টেবিল নিয়েছি, আইটেম। তাহলে যদি বলি, এবার তোমাদের একটা কোশ্চেন করি, এখানে কতগুলো অ্যাট্রিবিউটস আছে তাহলে কি বলবে? তাহলে ভালো করে দেখো, আইটেম নাম্বার একটা অ্যাট্রিবিউট, আইটেম নেম একটা অ্যাট্রিবিউট, আইটেম প্রাইস একটা অ্যাট্রিবিউট, ব্র্যান্ড একটা অ্যাট্রিবিউট, আর অফার একটা অ্যাট্রিবিউট। তো টোটাল এখানে আমি 5খানা অ্যাট্রিবিউট পেলাম। ওকে, তো একটু আগে যেই টেবিলটা নিয়েছিলাম স্টুডেন্ট, সেই টেবিলটাকে আমরা এবার কিছু ডেটা দিয়ে ভরি। এবং আজকে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে কেমনভাবে এই তলার নিচের যে লেখাটা বেরোলো সেটা কেমনভাবে লিখতে হয়, এবং এই টেবিল থেকে তোমরা কেমনভাবে সেটা রিডিউস করতে পারো, এবং ফাইনালি একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস তৈরি করে আমরা দেখব যে কেমন করে একটা ডেটাবেস তৈরি হয়। ওকে, তো ডেটাবেসের এই পোর্শনটুকুনে সব স্টুডেন্টকে একটা কথা বলি, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ডেটাবেস খুব সহজ বোঝা, ইমপ্লিমেন্ট করা। শুধু কিছু ডেফিনেশনস মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে কোনটা কি। যেমন অ্যাট্রিবিউট হচ্ছে এই আইটেম নাম্বার, আইটেম নেম, প্রাইস, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউটস। তো আমরা স্টুডেন্ট টেবিলটায় কিছু র্যান্ডম ডেটা দিয়ে ভর্তি করেছি। এবার আমরা ভালো করে দেখো, নিচের লেখাতে এরকমভাবে তোমরা কোনো ডেটাবেসের টেবিলকে ডিফাইন করো। এখানে থাকে হচ্ছে তোমার যে টেবিলটা আছে টেবিলটার নাম, আর তারপরে পরপর করে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে তোমরা নেমগুলোকে তোমরা পরপর লিখে রাখো। ওকে, ইজি। এবার যদি একটুখানি অবজার্ভ করো পুরো টেবিলটাকে, একটা জিনিস দেখতে পারবে, সেটা হচ্ছে রোল নাম্বার হচ্ছে একটা স্পেশাল অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা হবে। যদি আমি ফার্স্ট নেমে কোনো রিপিটেশন পাইনি, কিন্তু লাস্ট নেমে কিন্তু আমি দেখেছি সেন রিপিট হয়েছে, এজের ক্ষেত্রেও দেখেছি আমরা বিভিন্ন জিনিস রিপিট হয়েছে, স্কুলের ক্ষেত্রেও রিপিট হয়েছে। কিন্তু রোল নাম্বার হচ্ছে এমন একটা পার্ট, সেই পার্টে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবে কিন্তু রিপিট হয়নি। এরকম টাইপের অ্যাট্রিবিউট বা কিকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কি। যদি ভালো করে দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে প্রাইমারি কি লেখার নিয়ম হচ্ছে, প্রাইমারি কিটা তো নর্মালি অ্যাট্রিবিউটের নাম লিখবে, কিন্তু এটাকে আন্ডারলাইন করবে। এইরকমভাবে কোনো টেবিল যদি তোমার সামনে দেয়, এরকম যে বলে দাও যে এই টেবিলটায় কী কী অ্যাট্রিবিউট আছে এবং কী কী, তার মধ্যে প্রাইমারি কি কোনটি বা প্রাইমারি অ্যাট্রিবিউট কোনটি, তাহলে যেটি আন্ডারলাইন করা আছে সেটা কিন্তু প্রাইমারি অ্যাট্রিবিউট। এটা কিন্তু নিয়ম, এটা কিন্তু একটা কি বলবো ফর্মুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, সো প্রাইমারি কি ছাড়া আর বাকি সমস্ত কিছু অ্যাট্রিবিউট আছে তাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি কি বা সেকেন্ডারি অ্যাট্রিবিউট। প্রাইমারি কি একটা টেবিলে রিপিট হতে পারে না, আর সেকেন্ডারি কি কিন্তু রিপিট হতে পারে। এটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি, যে একটা টেবিলে
একটা এবং একটি মাত্রই প্রাইমারি কি থাকবে। যদি দুটো প্রাইমারি কি থাকে, যেমন অনেকে রোল নাম্বার আইডি নাম্বার থাকে, কিন্তু একটা জিনিস ফর শিওর, প্রাইমারি কি কিন্তু রিপিট হতে পারে না। তুমি নিজেদের ভেতর দেখো, এখনো পর্যন্ত ক্লাস 12 অবধি যত তোমাদের ক্লাসের যে খাতা তৈরি করা হয়েছে, এরকম কিন্তু কোনো দিনই হয়নি যে এই রোহিত সেন রোল নাম্বার 1 আবার সৌমেন জানাও রোল নাম্বার 1 বা রোল নাম্বার 18, দুজনেই রোল নাম্বার 18, এরকম কিন্তু হয়নি। তোমরা একই নাম্বার হয়েছো, একই লোকেশানে থাকে। অনেক সময় তো খুব মজা করে আমাদের স্কুলের স্টুডেন্টরা, যদি একই নাম এবং টাইটেল হয়ে থাকে তো সব কিছু সম্ভব, কিন্তু রোল নাম্বার হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটা কিন্তু কখনো এবং কখনো রিপিট হয় না, অ্যান্ড দ্যাট ইজ প্রাইমারি কি ভার্সেস সেকেন্ডারি কি। ওকে, তো এটা যদি করি তাহলে নেক্সট আর একটা কনসেপ্ট নিয়ে করা যাচ্ছে, সেটা হচ্ছে টাপেল কাকে বলে। এতক্ষণ আমরা দেখলাম অ্যাট্রিবিউট বা কি কাকে বলে, আর একটা নেক্সট হচ্ছে টাপেল কাকে বলে। কোনো একটা রোকে যদি বা ইনস্ট্যান্টকে নিই তাহলে আমরা হচ্ছে টাপেল। টাপেলের ডেফিনেশন হচ্ছে কোনো অবজেক্ট তার ফিজিক্যাল বা কনসেপচুয়াল এক্সিস্টেন্স আছে, তাকে আমি বলছি হচ্ছে টাপেল। যেমন নাকি আমি যদি আমাদের সেই স্টুডেন্ট টেবিলটাকে দেখি, তাহলে আমি দেখব যে হাইলাইট করা শ্রাবন্তী ঘোষ, তার একটা রোল নাম্বার আছে, 16 বছরের বয়স, উমাশশী স্কুলে পড়ে, বিলকান্দায় থাকে। এ কিন্তু টিপিক্যালি একটি মেয়ে, অন্য কোনো মেয়ে কিন্তু এই জায়গায় আসতে পারে না। যদি আমি আরেকটা রো সিলেক্ট করি, যেমন এখানে সুমন হালদার, সে সল্টলেক হাই স্কুলে পড়ে, সে কিন্তু সল্টলেক হাই স্কুলে পড়া সুমন হালদার, অন্য কেউ না। যে কোনো র্যান্ডমলি তুমি রো সিলেক্ট করে নেবে, কিন্তু সে পার্টিকুলারলি কোনো অবজেক্ট, বস্তু বা ব্যক্তিকে সম্বোধন করে, অন্য কিছু জিনিসের জন্য না। একটা খুব সুন্দর আমি এক্সপ্লেনেশন পেয়েছিলাম একটা টিউটোরিয়ালে, সেটা হচ্ছে, এটা মনে রাখার খুব সহজ নিয়ম হচ্ছে, কোনো টেবিল যদি থাকে তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে তোমার কলামগুলোকে বলে অ্যাট্রিবিউট, অর্থাৎ এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউট। আর যদি রো ভাবে সিলেক্ট করি তাহলে সেটা হচ্ছে তোমার টাপেল বা এন্টিটি। ক্লিয়ার? তো এই জিনিসটা যদি মনে রাখো, খুব ইজি তোমার টাপেল এবং রো, টাপেল এবং কোনটা অ্যাট্রিবিউট সেটা মনে রাখার জন্য। তো দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, আর সেকেন্ড যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে তোমার টাপেল। তো এবার যেটা টাপেলটার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরেকটা স্টেপ এগোনো যাক। ধরো আইটেম টেবিল। আইটেম টেবিলে আমি যে হাইলাইট করেছি যে পার্টিকুলার তোমার টাপেলটা, সেটা কিন্তু পার্টিকুলারলি এই টিভিটিকেই বলছে, অন্য কোনো টিভিকে বলছে না। আমি সনির একটা 55 ইঞ্চিস টিভিকে বলছি, এমন একটা টিভি যার অফার আছে 15.4%। এটা কিন্তু শুধুই মাত্র সনির টিভি, কোনো এলজি টিভি নয়। ওকে, যদি আমি সেকেন্ড রোটাকে সিলেক্ট করি বা সেকেন্ড টাপেলটাকে সিলেক্ট করি, সে কিন্তু আমাকে স্পেসিফিক্যালি একটা স্যামসাংয়ের মোবাইলকে দেবে, অন্য কোনো মোবাইলকে দেখাবে না। তো ভালো করে দেখো, তুমি যে কোনো টাইপের একটা, একটু আগে স্টুডেন্টের যেই টেবিলটাকে দেখেছিলাম তাতে একটা ব্যক্তি সিলেক্ট হচ্ছিল, এখানে একটা বস্তু সিলেক্ট হচ্ছে। তো ওভারঅল যেটা বলার বক্তব্য, টাপেল মানে হচ্ছে কোনো অবজেক্ট বা রিয়েল টাইমে বস্তু। ওকে, তো আমি স্টুডেন্ট টেবিলটা আবার চলে যাই এবং টাপেল সেট কাকে বোঝাই সেটাকে বুঝি। টাপেল সেট হচ্ছে ওভারঅল পুরো টেবিলটা হচ্ছে তোমার টাপেল সেট। অর্থাৎ এখানে যেমন স্টুডেন্ট টেবিল আছে, যদি বলি যে এই স্টুডেন্ট টেবিলটা কটা অ্যাট্রিবিউট আছে, কটা টাপেল আছে, তাহলে কি বলবে? স্টুডেন্ট টেবিলে অ্যাট্রিবিউটের সংখ্যা 1 2 3 4 5 6, 6খানা অ্যাট্রিবিউট আছে। আর কখানা তোমার টাপেলস আছে বা এন্টিটি আছে? 1 2 3 4 5 6টা এন্টিটি আছে। তো এই ক্ষেত্রে 6টা এন্টিটি এবং 6টা অ্যাট্রিবিউটওয়ালা একটা টাপেল সেট পেলাম। এবার এইটা হচ্ছে তোমার কমপ্লিট ডেটাবেসের চিত্রটা। এবার আশা করি এই চিত্রটার ভেতর বেশ কিছু জিনিস আমার বোঝা যাচ্ছে, যে এখানে আমি বলে দিতে পারি যে এইটা হচ্ছে এমন একটা ডেটাবেস, যেই ডেটাবেসে তোমার 5খানা টাপেল সেট আছে। একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে লেসন, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে টিচার হ্যাজ, আর একটা হচ্ছে টিচার হ্যাজ লেসন অ্যান্ড সো অন। তো অ্যাট্রিবিউট কি বোঝা গেল, প্রাইমারি কি কাকে বলে বোঝা গেল, সেকেন্ডারি অ্যাট্রিবিউট কাকে বলে বোঝা গেল, টাপেল সেট কি এবং টাপেল কি বোঝা গেল। অনেকক্ষণ সময় দিলাম এইটুকুন বোঝানোর জন্যে, যাতে নাকি তোমাদের কনসেপ্টটা ভালো করে হয়। তো এবার একটা ডেটাবেস তৈরি করি। তো ডেটা মডেল মানে আগেই বলেছি,
আমরা একটা ফ্রম দ্য স্ক্র্যাচ জিরো থেকে আমরা ডেটাবেসটা তৈরি করব এন্টিটি রিলেশনশিপ মডেলের সাহায্যে। তো একটা সিম্পল দোকান দেওয়ার চেষ্টা করি। তো তোমাকে যদি একটা পুরো ফাঁকা ঘর দিয়ে দেওয়া হয় ভর্তি জিনিসপত্র, তুমি দোকান কি করে চালাবে? কি কি জিনিস তোমার হিসাব রাখতে হয় বলে মনে হয়? প্রথমে যেটা রাখতে হয় সেটা হচ্ছে আইটেম, অর্থাৎ কি কি জিনিস তুমি বিক্রি করবে। সেকেন্ড যেটা রাখতে হয়, আইটেম তো নিজের থেকে আসবে না, তোমার একজন সাপ্লাইয়ার দরকার যে তোমাকে বিভিন্ন জিনিসপত্র তোমার দোকানে দিয়ে যাবে। এবং থার্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার দোকান চালানোর জন্য, কাস্টমার। ঠিক আছে, কাস্টমার না কোনো জিনিস কিনলে তোমার দোকানে কোনো রকম বিক্রি বাট্টা হবে না। এবার জেনারেলি যখনই ডেটাবেস তৈরি করবে তার রেসপেক্টে যেগুলো ফিজিক্যাল জিনিস, যেমন নাকি আইটেম, সাপ্লাইয়ার, কাস্টমার, এই জিনিসগুলো সম্পর্কে কতটা তুমি ডেটা নেবে তার একটা লিস্ট তৈরি করবে। যেমন আমি চাই আইটেম সম্পর্কে আইটেম নাম্বার, আইটেম নেম, আইটেম প্রাইস, আইটেম কালার এবং আইটেম অ্যাভেলেবিলিটি। এবার একটা মজার কথা বলবো বলেছিলাম, সেটা হচ্ছে যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা এই এন্টিটি রিলেশনশিপে এইটা করে যেই কাজটা করব সেটা কোনো ভুল হয় না। মানে অঙ্কের সময় যেটা হয় এটা ঠিক না হলে এটা ভুল, কিন্তু কোনো ইআরডি ভুল হয় না। ওকে, তো সবার আগে আইটেম সম্পর্কে বোঝা গেল। এবার সাপ্লাইয়ার সম্পর্কে আমরা হয়তো সাপ্লাইয়ার নেম, ফোন, অ্যাড্রেস, কাস্টমার সম্পর্কে সি নেম, সি অ্যাড্রেস এবং সি ফোন নাম্বার আমরা করবো। ভুল হয় না, কিন্তু এবার যদি ভেবে রাখো দুজন আমার কাছে শপের ডেটাবেস তৈরি করে আনলো, আমি কারটা নেব যারটা আমার বেশি টাইপের ইনফরমেশন দিতে পারবে। যেমন আমি যদি এখানে যে ডেটাবেসটা ডিজাইন করেছি, যে 3টে টাপেল সেট ডিজাইন করেছি, সেখানে গিয়ে আমি এরকম কোনো ইনফরমেশন পাবো না কোনো আইটেমের এক্সপায়ারি ডেট কবে, কারণ কি এখানে ইনফরমেশনের জন্য জায়গা তৈরি করিনি। কেউ যদি করে থাকে তাহলে সেটা এর থেকে বেটার, কিন্তু এই পার্টিকুলার যেই লিস্টটা তৈরি করলাম সেই লিস্টটা কিন্তু ভুল নয়। তাই এটা খুব সোজা একটা এবং মজাদার জিনিস যে কোনো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা ইআরডি ভুল হয় না। তো প্রথমে আমরা যখন লিস্ট করলাম যে আমাদের একটা ডেটা তৈরি করতে কি কি টাইপের ডেটা এবং কেমনভাবে রাখতে হবে, সেকেন্ড যে জিনিসটা করব কার সঙ্গে কার কি সম্পর্ক আছে। এখানে দেখো আমরা 3টে জিনিস লিখেছিলাম, আইটেম অর্থাৎ জিনিসপত্র, সাপ্লাইয়ার যে সাপ্লাই দেবে এবং কাস্টমার যে জিনিস কিনবে। তো তোমরা যেখান থেকে শুরু করতে পারো, আমি সাপ্লাইয়ারের থেকে শুরু করলাম। সাপ্লাইয়ারের সঙ্গে আইটেমের কোনো সম্পর্ক আছে? ইয়েস আছে। আইটেমের সঙ্গে সাপ্লাইয়ারের সম্পর্ক হচ্ছে তোমার সাপ্লাই দেয় আইটেমকে। ও আরেকটা জিনিস বলে রাখি, যখনই তোমরা এরকম কোনো তোমার লিস্ট বার করার পরে ইআরডি তৈরি করা শুরু করবে, সেই সময় তোমাদের প্রথম কাজ যেটা হবে সমস্ত অ্যাট্রিবিউটগুলো এরকম বাক্সের ভেতর লিখে রাখবে। সেকেন্ড যেটা করবে, প্রত্যেকটা অ্যাট্রিবিউট যেটা যেমন এখানে আই নেম, আই প্রাইস ইত্যাদি, এই প্রত্যেকটা জিনিস এরকম বেলুন আকারে উপরে তোমরা লিখে রাখবে, অর্থাৎ অ্যাট্রিবিউটটা এরকম বেলুন আকারে প্রত্যেকটা এন্টিটির সঙ্গে থাকে। এবং যেটা প্রাইমারি কি সেটা তুমি ভালো করে দেখো, সেটা কিন্তু তোমার আন্ডারলাইন করা আছে। তেমনি সাপ্লাইয়ারের সমস্ত অ্যাট্রিবিউটগুলো আমরা সাপ্লাইয়ারের চারিপাশে লিখলাম, কাস্টমারের সমস্ত অ্যাট্রিবিউটগুলো আমরা কাস্টমারের চারিপাশে লিখলাম। এটা হলো স্টেপ 1। স্টেপ 2তে যেটা বলেছিলাম, সরি একটু আগে বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে দেখব কারোর সঙ্গে কারো সম্পর্ক আছে কিনা। তো সাপ্লাইয়ারকে দেখি, সাপ্লাইয়ারের সম্পর্কে কি কারো সম্পর্ক আছে দেখা যাক। সাপ্লাইয়ের সঙ্গে আইটেমের কোনো সম্পর্ক থাকতে পারে? অবভিয়াসলি পারে, কারণ কি সাপ্লাইয়ার সাপ্লাই দেয় হচ্ছে তোমার আইটেমটাকে। ইআরডি ভুল হয় না, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, দুটো কারণে ইআরডি ভুল হতে পারে। এক হচ্ছে এই অ্যারোগুলো যদি না দাও আর এই রেশিওটা যদি না লেখো। দ্য অনলি টু জিনিস যে জিনিসটা না করলে পরে ইআরডি ভুল, না হলে কোনো ইআরডি ভুল না। ইআরডি আইদার ভালো হতে পারে, নাহলে আর একটু বেশি ভালো হতে পারে, কিন্তু ভুল কোনো দিন ইআরডি হয় না, এক্সেপ্ট এই দুটো ছাড়া। এবার n:1 কেন লেখা? n:1 এই জন্যে লেখা কারণ কি একটি সাপ্লাইয়ার অনেকগুলো আইটেমকে ইচ্ছে করলে সাপ্লাই দিতে পারে। নেক্সট দেখবো হচ্ছে এই যে রিলেশনশিপটা তৈরি হলো, সেই রিলেশনশিপটা তৈরির জন্য আলাদা একটা এন্ট্রি সেট তৈরি করব, সেটা হচ্ছে সাপ্লাই। এটা তৈরি করার নিয়ম হচ্ছে যে দুটো এই রিলেশনশিপটা যে দুটো এন্টিটিকে জয়েন করছে তার প্রাইমারি কি দুটো মাস্ট লিখবো। যেমন সাপ্লাইয়ারের থেকে এসছে তোমার এস নাম্বারটা, আইটেম নাম্বারের থেকে এসছে আই নাম্বারটা। এছাড়াও যদি আমার কোনো অ্যাডিশনাল কোনো ইনফরমেশানস থাকে তাও আমরা লিখতে পারি। এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা
এরকম টাইপের রিলেশনাল টেবিলে ইচ্ছে করলে প্রাইমারি কি দিতে পারো, না ইচ্ছে করলে প্রাইমারি কি নাও দিতে পারো। তো এই যে কাজটা হলো সেটা হলো তোমার একটা নতুন টেবিল তৈরি হলো। দেখো আমরা 3টে টেবিল দিয়ে শুরুর দিকে শুরু করেছিলাম, তারপরে একটা নতুন টেবিল তৈরি হলো, দ্যাট ইজ দ্য সাপ্লাই। ওকে, এবার আমরা সাপ্লাইয়ের সঙ্গে আইটেমের সম্পর্ক বেরিয়ে গেছে। এবার আমরা দেখব সাপ্লাইয়ের সঙ্গে কাস্টমারের কিন্তু কোনো সম্পর্ক আছে? সম্ভবত নেই। আমি একটা দোকান থেকে জিনিস কিনলে এটা বলি না যেটা কোন সাপ্লাইয়ার সাপ্লাই দিয়েছে তার জিনিসটাকে নেব। তাই জন্যে আমরা এখানে কোনো রকম টাইপের তোমার অ্যারো থাকবো না। একটু পিছিয়ে যদি যাই, আমরা একটা ছবি দেখেছিলাম, তাতে দেখেছিলাম কোনো বাক্সের সঙ্গে কোনো বাক্সের কানেকশন আছে, কোনো সময় নেই। এই ক্ষেত্রে হচ্ছে এমন একটা জায়গা যেখানে নেই। ওকে, তো আমার কাছে সাপ্লাইয়ার ডান। নেক্সট হচ্ছে যে কোনো একটাকে ধরি, কাস্টমারকেই ধরি। কাস্টমারের সঙ্গে সাপ্লাইয়ার কোনো নেই। কাস্টমারের সঙ্গে আইটেমের সঙ্গে কি সম্পর্ক আছে? অবভিয়াসলি আছে। কাস্টমার কি করে? কাস্টমার বিল করে, কেনি হচ্ছে আইটেম, সেই n:1। আচ্ছা, নেক্সট একটা বলতে পারে অ্যারোটা কোন দিকে দেবো? যে যাকে কাজ করছে সেই রিলেশনের দিক থেকে। সাপ্লাইয়ার কি আইটেমকে সাপ্লাই দেয়, না আইটেমরা সাপ্লাইয়ারকে সাপ্লাই দেয়? অবভিয়াসলি সাপ্লাইয়ারটা আইটেম সাপ্লাই দেয়। তাই দেখো সাপ্লাইয়ারের থেকে অ্যারোটা কিন্তু আইটেমের দিকে এসছে। কাস্টমার এবং আইটেমের ভেতরে দেখো আইটেমরা কাস্টমারদের কেনে না, জিনিস লোকেদেরকে কেনে না, লোকেরা জিনিসকে কেনে। তাই জন্য কাস্টমারের থেকে কিন্তু তোমার আইটেমের দিকে গেছে, এবং একটা কাস্টমার ইচ্ছে করলে অনেক কটা জিনিস কিনতেই পারে। তাই জন্য এখানে n:1। তো ক্লিয়ার হলো গল্পটা যে n:1 কেন এবং কিভাবে কাজটা করা হলো। তো আমাদের সাপ্লাইয়ার ডান, কাস্টমার ডান, রিমেইনিং থাকছে আইটেম। আইটেমের সঙ্গে অলরেডি কাস্টমারের একটা সম্পর্ক আমরা বের করে ফেলেছি, তো ইটস ডান। এবং সাপ্লায়ারের সঙ্গেও কাট করে ফেলেছি। সো আমাদের পুরো ডেটাবেসটাকে তৈরি। ওকে, একটা জিনিস বলে দেখো, সাপ্লাইয়ের জন্য যেরকম একটা টেবিল তৈরি করেছিলাম, তেমনি বিলের জন্যও কিন্তু একটা টেবিল তৈরি হবে। একটুখানি চেষ্টা করো কীরকম টেবিলটা দেখতে হবে। অবভিয়াসলি অ্যাজ এক্সপেক্টেড, আইটেমের প্রাইমারি কি দ্যাট ইজ আই নাম্বার, সেটা চলে এসছে। কাস্টমারের প্রাইমারি কি দ্যাট ইজ সি নাম্বার, সেটা চলে এসছে। এছাড়াও কিন্তু আমি একটা এক্সট্রা অ্যাট্রিবিউট অ্যাড করেছি, ডেট। আর এইখানে ক্ষেত্রে আমরা একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে বিল নাম্বার, সেটা প্রাইমারি কি হিসেবে। অবভিয়াসলি আমি যদি একটাই জিনিস দুবার গিয়ে কিনি, আমি কিন্তু দুটো আলাদা আলাদা বিল পাই, একটা বিলেই কিন্তু যোগ করে দেয় না। স্যার মিনিট 2 মতো পাবো আমরা। তো আমরা ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে বোঝাতে পেলাম যে কেমন করে একটা ডেটাবেস তৈরি করা হলো, এবং অলরেডি আমরা 3খানা অলরেডি ছিল আমাদের, আরও 2খানা হলো। তো ফাইনাল ডেটাবেসটা যেটা দেখতে হলো, অলরেডি 3খানা আইটেম, সাপ্লাই এবং কাস্টমার ছিল, এবং আরও 2খানা অ্যাড হলো। প্রথমটা হচ্ছে সাপ্লাই, সেকেন্ডটা হচ্ছে বিল। ওকে, সো এই নিয়ে আমাদের ফাইনাল ডেটাবেসটা এই 5খানা ডেটা টাপেল নিয়ে তৈরি হলো। এবং এটা নিয়ে কেমনভাবে কাজ করা যায়, কেমন করে রিট্রিভ করা যায়, অবভিয়াসলি আপকামিং ক্লাসে হয়তো করানো যাব। আজকে সময় একটুখানি কমই আছে। হোমওয়ার্ক দিলাম, একটা ডেটাবেস ক্রিয়েট করে দেখাও। ঠিক আছে, যা মনে হয়, যা কিছু একটা ভেবে দেখো। কেউ যদি ভেবে দেখো কোনো লাইব্রেরি ডেটাবেস ক্রিয়েট করবো, ভাবার চেষ্টা করো একটা লাইব্রেরিতে কী কী থাকতে পারে। লাইব্রেরিতে বই থাকতে পারে, একটা অ্যাট্রিবিউট তৈরি হলো। লাইব্রেরিতে কিছু লাইব্রেরিয়ান থাকতে পারে যারা বই ম্যানেজ করছে, কিছু স্টুডেন্ট থাকতে পারে যারা বইয়ের থেকে বইগুলো তোমার বড় করছে। বুকস তো অবভিয়াসলি থাকবে, কোনো পাবলিশার্স থাকতে পারে যারা বইগুলোকে প্রোভাইড করছে। রিলেশনশিপ বার করো, পাবলিশারের সঙ্গে স্টুডেন্টের কোনো রিলেশনশিপ আছে? সম্ভবত নেই। বুকের সঙ্গে আছে, লাইব্রেরির সঙ্গে বুকের সঙ্গে আছে বা নেই। তো নিজের মতন করে একটা গোছাও এবং চেষ্টা করো যে ডেটাটা কোথায় আছে, কেন আছে, কিভাবে আছে। তো সিম্পল, নিজেকে নিজে প্রশ্ন করো, খুব সহজেই কিন্তু তোমরা ইচ্ছে করলে ডেটা বেস তৈরি করতে পারবে। আর একবার যদি ডেটা বেসটা তৈরি হয়ে যায়, তারপরে কিন্তু খুব ইজিলি তোমরা কোশ্চেনগুলোকে অ্যাভেল করতে পারবে একেবারে। এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসের সঙ্গে সময়ও, আজকের ক্লাসের সময় একেবারেই শেষ। স্যারকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ। ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই, নমস্কার। থ্যাংক ইউ।